আচ্ছা, লাস্ট ডে আমরা পড়েছিলাম প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাই তো? স্যার স্ক্রিনটা মাঝখানে নিয়ে আসুন। স্ক্রিনটা তো মাঝখানেই আছে। মানে আমাদের কাছে আপনাদের পার্টিসিপেন্ট দেখাচ্ছে আর কি। হ্যাঁ কি বলছো দেখুন। হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। বলছি আমাদের কাছে আপনাকে পার্টিসিপেন্ট দেখাচ্ছে, মাঝখানে স্ক্রিনটা মাঝখানে নিয়ে আসুন। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, চলুন। আগের দিন আমরা প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং পড়ছিলাম, মানে পেডাগোগির একটা পার্ট পড়েছিলাম। আজকে পড়বো আবার গ্রামার এবং শেষে পেডাগোগির কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো পরীক্ষার খাতায় আসতে পারে। কারণ প্রতিদিন পেডাগোগিও আমাদের কাছে একঘেয়েমি মনে হবে, আবার প্রতিদিন গ্রামার হলো একঘেয়েমি মনে হবে। তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে একটা করে পেডাগোগি ক্লাস হবে, একটা করে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাস হবে, এই যে প্র্যাকটিসের ক্লাস। তো যাই হোক, আজকের ফার্স্ট কোয়েশ্চেন আছে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 2015। এখানে কি করতে হবে না, এখানে আমাকে একটা প্রিপোজিশন দিতে হবে, তাই তো? এবার এখানের যে প্রিপোজিশন গুলো আছে, কি প্রিপোজিশন না, যেহেতু এখানে ডিনোট করছে টাইমকে, 2015 একটা টাইম, তাই এখানে যে প্রিপোজিশন গুলো দেওয়া থাকে এগুলোকে বলা হয় টাইম ডিনোটিং প্রিপোজিশন। আপনারা অ্যান্সার বলতে থাকুন। টাইম সি বলেছেন অনেকে, তাই তো? না না সি না, সিন্স মানে প্রথমটা। আচ্ছা, টাইম ডিনোটিং প্রিপোজিশন মানে সময় নির্দেশাত্মক অব্যয়। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সিন্স আছে, ফর আছে, ফ্রম আছে, তাই তো? আচ্ছা, সিন্সটা কি না, ডেফিনিট পয়েন্ট অফ টাইম, মানে সময়ের নির্দিষ্ট অংশ। ফর কি, অ্যামাউন্ট অর পিরিয়ড অফ টাইম, সময়ের পরিমাণ বা ব্যাপক সময়। আর ফ্রম হচ্ছে কি না, বিটুইন টু পয়েন্ট অফ টাইম, দুটো পয়েন্ট অফ টাইমের মাঝখানে বোঝালে, মানে ফ্রম 1920 টু 1940, ফ্রম মানডে টু ফ্রাইডে, ফ্রম জুলাই টু আগস্ট। এই যে দুটো পয়েন্ট অফ টাইম, তার মাঝখানের অংশটাকে বোঝালে হচ্ছে ফ্রম। ক্লিয়ার? ফর হচ্ছে অ্যামাউন্ট অর পিরিয়ড অফ টাইম, মানে ব্যাপক সময় বা সময়ের পরিমাণ। আর সিন্স হচ্ছে ডেফিনিট পয়েন্ট অফ টাইম। তাহলে এখানে আমরা 2015 মানে কি পাচ্ছি না, ডেফিনিট একটা পয়েন্ট অফ টাইম পাচ্ছি। যদি এটা ড্যাশ 2015 টু 2020 দিত, তখন আমরা কাকে নিতাম একটু বলুন? তখন আমরা নিতাম ফ্রম। ক্লিয়ার? যেহেতু ডেফিনিট পয়েন্ট অফ টাইম বলেছে, তাই আমরা এখানে নিচ্ছি কি না, সিন্স। তাহলে বোঝা গেল কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে, কোথায় ফ্রম বসবে। বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? নেক্সট, choose the correctly spelled word from the following options. Accommodation, ACCOMODATION, ACCOMMODATION, ACOMMODATION, ACCOMMODASION। অ্যাকোমোডেশন কোনটা নেব? আচ্ছা, বলছে সেকেন্ডটা ACCOMMODATION। কেন নেব সেকেন্ডটা? কেন নেব সেকেন্ডটা? আর কেউ উত্তর দেবেন? আর কেউ উত্তর দিলে দিতে পারেন। কেন নেব সেকেন্ডটা বলুন? একটা ছোট্ট থিওরি, বাচ্চাদের থিওরি ঢুকে আছে এর মধ্যে, বানানটা ঠিক লাগছে। বলুন। বানানটা ঠিক লাগছে স্যার। বানানটা ঠিক লাগছে? তাই আপনারা ঠিক করে বলুন। দেখুন, এক নম্বরটা এমএমও হবে না? হ্যাঁ, এমএমও হবে না? একটু বলুন, এমএমও হবে না? হ্যাঁ,
হ্যাঁ বলুন, 1 নম্বরটা। হ্যাঁ বলুন, কোনটা আসবে? এ সিসিও এমও না এ সিসিও এমএমও? দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? হ্যাঁ, পার্থক্যটা মনে করতে পারছি না বুঝতে পারছি না, মনে হচ্ছে সেকেন্ডটা হবে মানে যেটা বানানটা আমরা দেখেছি সেই অনুযায়ী করছি। আচ্ছা একটা ছোট্ট ট্রিক্স বলে দিই, কেমন? ঠিক আছে, একটা ছোট্ট ট্রিক্স খেয়াল রাখুন, কিছু নেই, ভয় খাবার কিছু নেই। দেখুন, মাথা রাখবেন, কার মাইক? অমল চন্দ্র দাস, আপনার মাইকটা একটু কাইন্ডলি মাইক ভিডিও সব অফ করুন। অমল চন্দ্র দাস, আপনার মাইক এবং ভিডিও অফ করুন। আচ্ছা, মাথায় রাখবেন, আরে সর্বনাশ, মাথায় রাখবেন যে যদি একটা স্ট্রেস সাউন্ড থাকে, আবার আর একটা স্ট্রেস সাউন্ড, মাঝে আমি একটা গ্যাপ রাখলাম কেন? কারণ হচ্ছে মাঝে যদি আনট্রেস থাকে সেটা ডাবল হয়ে যায়। বোঝা গেল না? যারা ইংরেজি নয় বুঝতে পারবেন না। ধরুন এটা ভাওয়েল আর এটা একটা ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েলের মাঝখানে যদি কনসোনেন্ট পড়ে সেটা ডবল হয়ে যায়। কি বললাম, বোঝা গেছে না? বোঝা, কি বললাম? দুটো ভাওয়েলের মাঝে যদি একটা কনসোনেন্ট পড়ে যায় তাহলে সেটা ডাবল হয়ে যায়। দেখুন এখানে আছে এ, আর আছে কি আছে ও, তাহলে মাঝে কনসোনেন্ট আছে সি, ডাবল হলো। আবার দেখুন এই ও দুটো ভাওয়েলের মাঝখানে কে পড়ছে? একটা কনসোনেন্ট পড়ছে, ডাবল হয়ে গেল। ঠিক আছে, ডি এ টি আই ও। তাহলে কোনটা পেলাম? এটা মনে হচ্ছে কি থাকার ব্যবস্থা, তাই তো? তাহলে কোনটা পেলাম না? অপশন বি। কেন হলো? বোঝা গেছে। এ সিসিও এমএমও ডবল সি ডবল এম কেমন হলো, কেন হলো, বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? তারপরেও এটা তো বুঝলাম স্যার, তারপরেও কিছু কিছু বাংলা চোখে ভাসে, হ্যাঁ এটা হ্যাঁ, দেখলে মনে হয় ওটা রাইট, ওইটা রাইট। ওই এবার জন্য আমি বলেছি। ভেরি গুড। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে কিছু কিছু জায়গায় জিনিস, কিছু কিছু ছোট ছোট ট্রিক্স মনে রাখতে হবে। কি বললাম, বোঝা গেছে? এটা বুঝতে পেরেছেন কেন হলো ডবল সি ডবল এম? বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ কিনা একটু জানান। হ্যাঁ স্যার, একদম একদম। নেক্সট, দ্য এক্সাক্ট সিনোনিম অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্টের সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, একই অর্থযুক্ত শব্দ। ক্রুয়েল, ফ্রেন্ডলি, চ্যারিটেবল, সেলফিশ, কোনটা হবে? ক্রুয়েল মানে আপনারা জানেন নিষ্ঠুর, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, চ্যারিটেবল মানে যে মানে দানি আর কি, দান টান করে, আর সেলফিশ মানে স্বার্থপর। কোনটা নেব? নিচের বেনেভোলেন্ট মানেই জানি না। বেনিভোলেন্ট মানে হচ্ছে সহিষ্ণু, ঠিক আছে? তাহলে চ্যারিটি তাহলে কোনটা হবে? দেখুন চ্যারিটেবল, চ্যারিটেবল এই যে ফ্রেন্ডলি। চ্যারিটেবল অথবা ফ্রেন্ডলি, এটা তো আমরা জানি, কিন্তু কোনটা নেব? চ্যারিটেবল নেব না ফ্রেন্ডলি নেব? এবার বলে দিই, দেখুন কারোর একটা ইয়েস কাইন্ড হার্টেড। এবার তাহলে এবার ব্যাপারটা হচ্ছে, এবার দেখুন এইরকম যখন যদি এখানে এইরকম যদি কোয়েশ্চেন আসে তখন আপনি কোন একদম যখন ক্লোজ হবে তখন আমি কোন অ্যাঙ্গেল থেকে আনসারটাকে চয়েস করবো, কোন অ্যাঙ্গেলটা মাথায় তখন কাজ করাবো, যে কোন অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা করে আনসারটা দেবো। দেখুন বেনিভোলেন্ট মানে আমরা জানি যে সহিষ্ণু বা অপরের উপকারী বা মানে যে হচ্ছে, তাহলে এটা কি না? এটা হচ্ছে একটা কোয়ালিটি, তাই তো? ক্লিয়ার? এটা এসেছে কোথা থেকে না? বেনিভোল, ঠিক আছে? মানে বেনিভোলেন্স থেকে বেনিভোলেন্ট, তাহলে নাউন থেকে এটার উৎপত্তি। ভালো করে দেখুন, ফ্রেন্ড নাউন, তার থেকে আসছে ফ্রেন্ডলি, তাহলে এটাও নাউন থেকে উৎপত্তি। বাট চ্যারিটেবল, চ্যারিটি মানে দান করা, এটা আসছে ভার্ব।
তাহলে যেহেতু এটা কোয়ালিটি বোঝাচ্ছে, আসছে নাউন থেকে, তখন আমাকে ওই জন্য নিতে হবে ফ্রেন্ড। ইজ ইট ক্লিয়ার? এই ধরনের সেম টাইপের যদি ওয়ার্ড আসে, সেম টাইপের যদি অপশন হয়, তখন আমার থিঙ্কিং প্রসেসটা এবং অ্যাপ্লিকেশন মেথডটা কি হবে বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকে? মাথায় ঢুকলো? ইয়েস অর নো? হ্যাঁ, yes. চলুন নেক্সট। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। সে হচ্ছে ব্লাইন্ড এক চোখে। দেখুন বাংলার সঙ্গে ইংরেজিটা, বাংলার সঙ্গে ইংরেজি খাপ খাওয়াবেন না কেন? অফ, ভেরি গুড। সবাই বলছেন অফ, তাই তো? অফ বলছেন তো? ইয়েস অর নো? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। এবার দেখুন, এই আপনারা যেটা বাংলার সঙ্গে এটাকে ঝুলিয়ে দেবেন না। ব্লাইন্ড মানে বাংলায় দুটো অর্থ হয়। আমরা একটা অন্ধ বলতে পারি, আবার কানাও বলতে পারি, তাই তো? অন্ধ আর কানার মধ্যে বাংলার তফাৎ কি? অন্ধ মানে হচ্ছে দুটো চোখই ব্লাইন্ড, দুটো চোখ যখন চলে যাচ্ছে সেটাকে বাংলায় বলি অন্ধ। এখানে বলেছে একটা চোখ ভালো, একটা চোখ অন্ধ, মানে একটা চোখ খারাপ। ক্লিয়ার? তাই তো? এবার ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ কখন হয় না? ব্লাইন্ড অফ হচ্ছে যখন টু আইজ, দুটো চোখেই যখন অন্ধ হয়ে যাবে, তখন হচ্ছে ব্লাইন্ড অফ। ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু হচ্ছে অ্যাফেকশন, মানে স্নেহে অন্ধ, মানে যেটা আমরা চোখ থাকতেও অন্ধ বলি। যেমন দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। তাহলে ব্লাইন্ড টু হিজ সনস টু বলছি কেন? ঠিক আছে? আর যখন এক চোখ বলবে তখন হচ্ছে ইন, মানে ওয়ান আই। বোঝা গেছে? ঠিক আছে? যেমন দেখুন, আমরা দিন কতক আগে আমাদের যদি পশ্চিমবাংলার আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকায়, দেখবেন ওখানেও একটা অন্ধত্বের জন্য একজনের গদি চলে গেছে। তাহলে সেটা কি ছিল? সেটা ছিল ব্লাইন্ড টু, অ্যাফেকশনে অন্ধ। ঠিক আছে? এত অ্যাফেকশন ছিল, সে তার কোনো দোস্তুরি খুঁজে পেত না। তার দু চোখ কিন্তু জল জল করছে, আবার এক্সট্রা তার লেন্স লাগানো আছে, তা সত্ত্বেও সে কিন্তু তার সন্তান সন্ততির ফল্ট দেখতে পেত না। তাহলে সেই যে অন্ধ, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। ক্লিয়ার? ব্লাইন্ড অফ হচ্ছে ফিজিক্যালি, মানে দুটো চোখে যখন, আর ব্লাইন্ড ইন হচ্ছে ফিজিক্যালি যখন একটা। বোঝাতে পারলাম? ক্লিয়ার? সবটা বুঝতে পেরেছেন তো? ইজ ইট ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা একটু জানান। উইথটা কি কখনো ইউজ করা হয় না এক্ষেত্রে? না না না, ব্লাইন্ডের সঙ্গে উইথ যায়। একটু লিখে নেবেন, ঠিক আছে? নেক্সট, find the grammatical error in the following sentence. One of the boys have done this. বলুন এখানে কি ভুল আছে? ওয়ান অফে ভুল আছে, না দা বয়েজে ভুল আছে, না হ্যাভে ভুল আছে, না ডান দিছে? আচ্ছা, হ্যাজ হবে। কেন হবে? এখানে তো বয়েজ আছে, তাহলে আমি হ্যাভ প্লুরালই তো নেব, হ্যাজ সিঙ্গুলার কেন নেব? একজন একজন করে বলুন কাইন্ডলি, তাহলে আওয়াজটা এমন আসছে, কোরাস আওয়াজটা ক্যাওস হয়ে যাচ্ছে। একজন একজন করে কাইন্ডলি বলুন। দেখুন দেখুন, এটা একদিন করেছেন আপনারা, ঠিক, গুড। ওয়ান অফ থাকলে কি হয়? নাউনটা প্লুরাল হয়, প্লাস কিন্তু ভার্বটা হয় কি না সিঙ্গুলার, তাই তো? তাহলে ওয়ান অফ আছে মানে নাউনটা প্লুরাল আছে, ঠিকই আছে, কিন্তু ভার্বটা করে দিয়েছে প্লুরাল, এটাকে সিঙ্গুলার। তাহলে হ্যাভকে সিঙ্গুলার করলে কি হয়? হ্যাজ হয়। বোঝা গেছে? এবার ওয়ান দিয়ে আর কি কি আছে একটু একটু করে জানো। যদি থাকতো বাক্যটা এরকম, আচ্ছা এটা লেখা হয়ে গেছে তো, এটা আমি মুছলাম। যদি বাক্যটা থাকতো এরকম যে one must
agree that he should do his duty regularly. এটা ওয়ান দিই, ওখানে ওয়ান অফ ছিল, এখানে শুধু ওয়ান আছে। তখন এই বাক্যের ভুলটা আমরা কোথায় ধরতাম ভালো করে বুঝে নেবেন, হয়তো আমার হাতের লেখাটা একটু খারাপ। ওয়ান মাস্ট এগ্রি দ্যাট হি শুড ডু হিজ ডিউটি রেগুলারলি। তাহলে এই বাক্যটাই কি ভুল আছে? কিচ্ছু না, জাস্ট এই থিওরিটাকে মনে রাখবেন। আমি এই অফটাকে চাপা দিয়ে দিলাম, অফটাকে সমান করে দিলাম, ওয়ান সমান সমান লিখলাম ও এন ই, ওয়ান অবলিক ও এন ই এস। আবার একটা সমান সমান চিহ্ন নিলাম, দিয়ে লিখলাম ওয়ান অ্যাপোস্ট্রফি এস। বিষয়টা কি না, ওয়ান যদি কোনো বাক্যের কর্তা হয়, সাবজেক্ট হয়, তাহলে তার সিঙ্গুলার প্রোনাউন ফর্ম এসপিএফ, সিঙ্গুলার প্রোনাউন ফর্ম হবে কি ও এন ই ওয়ান। প্লুরাল প্রোনাউন ফর্ম পিপিএফ, আপনারা আবার পিপিএফ বলতে অন্য বোঝেন, আপনাদের সরকারি কর্মচারী, আপনারা পিপিএফ জিপিএফ এইসব আপনাদের আছে। তো যাই হোক, প্লুরাল প্রোনাউন ফর্ম হবে ও এন ই এস। আর এর যদি পসেসিভ ফর্ম করতে হয়, মানে তাহার বোঝাতে হয়, তখন করতে হয় ও এন ইস, ও এন ই অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে ওয়ান দিয়ে আরেকটা জিনিস আমরা শিখছি, তাহলে এই বাক্যটার সাবজেক্ট আছে কে ওয়ান, কিন্তু দেখুন এর প্রোনাউন কি করে দিয়েছে, হি করে দিয়েছে। তাহলে আমি কি বলেছি, সিঙ্গুলার প্রোনাউন ফর্ম হলে কি হবে, ওয়ানই হবে। তাহলে এই জায়গাটায় একটা ভুল ছিল, এটা কি হবে তাহলে ওয়ান। আবার দেখুন যদি এর পসেসিভ ফর্মটার দিকে যায়, তাহলে দেখতে পাবো আছে হিজ। তাহলে এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে, দিয়ে কি করতে হবে, ও এন ই অ্যাপোস্ট্রফি এস। তাহলে বাক্যটায় কি পেলাম, ওয়ান মাস্ট এগ্রি দ্যাট ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি রেগুলার। তাহলে ওয়ান দিয়ে আরেকটা জিনিস শিখে গেলাম। বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকের? একটু মাইকটা অন করে জানান বুঝতে পেরেছেন না পারেননি। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলুন নেক্সট। দ্য ইংলিশ ইডিয়াম টু স্মেল আ র্যাট এর অর্থ কি? টু সি এ ডেড র্যাট, টু সাসপেক্ট ফাউল ডিলিংস, টু বি ইন ব্যাড মুড, টু স্প্রেড ফলস রিউমার্স। টু স্মেল র্যাট, এই যে ইডিওম্যাটিক ফ্রেজটা আছে, এর অর্থটা কি? টু সি এ ডেড র্যাট, একটা মৃত ইঁদুরকে দেখা। টু সাসপেক্ট, 3 নম্বর, টু বি ইন ব্যাড মুড, লোকনাথ বাবু বলছে, এল বলে লিখে রাখ। ফাউল ডিলিংস, এটা মোনামি ম্যাডাম বলছেন। টু স্প্রেড ফলস রিউমার্স, এটা কে বলবে? আর দুটো পড়ে আছে, এটা আর এটা, এ আর ডি। বলুন, দেখুন টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট এর অর্থ হচ্ছে কোনো খারাপ, সেকেন্ডটা হবে টু সাসপেক্ট ফাউল ডিলিংস। ভেরি গুড, টু সাসপেক্ট ফাউল ডিলিংস মানে কোনো খারাপ কিছুর মানে গন্ধ পাওয়া, ঠিক আছে? মানে এই যে আমরা দেখি অনেক সময় যে অনেক আমরা বাংলা বা হিন্দি মুভিতে দেখেন যে যে সমস্ত এগুলো থাকে, তখন দেখো নাকটা একটু শিটকায় কে, তারপরে তারা কেসটার এনকোয়ারি করে আসল জিনিসটা, ফাউল জিনিসটাকে বের করে, ঠিক আছে? তাহলে টু স্মেল এ র্যাট মানে হচ্ছে টু সাসপেক্ট ফাউল ডিলিংস অর টু সাসপেক্ট সামথিং, কোনো কিছুকে সন্দেহ করা, ঠিক আছে? নেক্সট, আই ড্যাশ হিম ইয়েস্টারডে অ্যাট দ্য মার্কেট, আমি গতকাল তাকে মার্কেটে দেখেছিলাম। তাহলে কি হবে? আই হ্যাভ সিন, আই স, আই হ্যাড সিন, আই সিন। এটা সিম্পল টেন্স থেকে কোয়েশ্চেনটা আছে, আশা করছি হ্যাভ সিন, তাই তো? ফার্স্ট স্টেপ, I saw him. I saw হবে। Yesterday আছে ওই জন্য past indefinite tense হবে, see থেকে saw। এবার বলি, কেউ কেউ কয়েকজন বললেন হ্যাভ সিন, কয়েকজন বললেন হ্যাভ সিন, কয়েকজন বললেন স। এবার Yesterday there is time to there আছে yesterday। ইয়েস, ভেরি গুড, I saw time to plan করা আছে সেজন্য ওটা ভার্বটার past indefinite form হবে, see থেকে saw হবে। গুড। এবার এটা আমি দেখে নেবো এর সঙ্গে সঙ্গে আর কি আছে, এটা একটু লিখে রাখুন, ঠিক আছে? এটা ছোট করে,
না হ্যাভ সিন হবে না। এগো, বিফোর, লাস্ট, প্রিভিয়াস, yesterday, as if, as though, as it were, it is high time। যদি এই ফ্রেজ বা এই ওয়ার্ড গুলো থাকে, এরা থাকা মানে হবে পাস্ট ইনডেফিনাইট। এরা থাকা মানে কি হবে? পাস্ট ইনডেফিনাইট। মানে যখন জেনারেলি কোনো বাক্যে এগো, বিফোর, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার, ইট ইজ হাই টাইম, এই ধরনের ফ্রেজগুলো থাকে, তখন এদের সঙ্গে কোন টেন্স ব্যবহার হয়? না, এদের সঙ্গে ব্যবহার হয় পাস্ট ইনডেফিনাইট। মনে থাকবে? ক্লিয়ার? এবার এখানটা ইয়েস্টারডে না থেকে যদি থাকতো, একটা জাস্ট আমি এখান থেকে একটা করে দিই, ইয়েস্টারডে থেকে একটা ছোট ওয়ার্ড বানিয়ে দিচ্ছি, এখান থেকে লেটার নিয়ে বানাচ্ছি। ধরুন আমি দিলাম ইয়েট, আই ড্যাশ হিম ইয়েট এট দ্য মার্কেট। তখন আমরা এই চারটা অপশনের মধ্যে কোনটা নিতাম? আমি দেখুন ইয়েস্টারডের ওয়াইটা নিলাম, তারপরে ইটা নিলাম আর টিটা নিলাম, দিয়ে তৈরি করলাম ইয়েট একটা ওয়ার্ড। যদি এখানটা ইয়েট থাকতো, তাহলে আমি তখন এই চারটা অপশনের মধ্যে কোনটা নিতাম? বলুন, এটাও জানা দরকার যে পাস্ট ইনডেফিনাইটের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টের কি তফাৎ আছে। have seen, I have seen, আই হ্যাভ সিন। কেন কেন হ্যাভ সিন? ইয়ে আছে স্যার এখনো মানে ওই পাস্ট ইন্ডেফিনিট কাজটা শেষ হয়ে গেছে বাট পারফেক্ট টেন্স মানে হচ্ছে এখনো পর্যন্ত সেটা তো এর হয়নি পরেটা তার মানে কাজটা শেষ হয়নি। পরেটা এখনো বাকি আছে তার মানে কাজটা শেষ হয়নি, না তখন হবে। পরেটা তো এখনো এবার আচ্ছা, এটা আমি এবার মুছতে পারি। হ্যাঁ মুচু আচ্ছা এবার দেখুন, শুধু অ্যাবসেন্ট করলে হবে না। ইয়েট এমন একটা ওয়ার্ড, এ কিন্তু কাজ শেষ করে না। কি বললাম? এ কাজ শেষ করে না। কাজ শেষ করে না বলি এর ফল বর্তমান থাকে, তাই জন্য এটা চলে যায় প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এবার ইয়েস্টারডে না থেকে আমি কি বলেছিলাম? না ইয়েট, তাই তো? এটাকে মুছে দিয়ে আমি বলেছিলাম ইয়েট। এবার দেখুন, যখন ইয়েট থাকবে তার মানে কি? এখানে একটা নট হবে, তার মানে আই হ্যাভ নট সিন, আমি তাকে এখনো মার্কেটে দেখতে পাইনি। বোঝা গেল? ইয়েট মানে কাজ শেষ করে না, এ সর্বদা নট I নিয়ে have না। not seen, হ্যাঁ, not seen, ঠিক আছে, তাহলে যখন আমরা জাস্ট, ঠিক আছে, ইয়েট, নেভার, এভার এগুলো পাবো, তখন কি হবে? না, তখন আমাকে প্রেজেন্ট পারফেক্টকে ইউজ করতে হবে। এবার এদের মধ্যে নেগেটিভ কে আছে? এই ইয়েট। কি বললাম? বোঝা গেছে? এবার যদি এটা জাস্ট থাকতো যে আই ড্যাশ জাস্ট ড্যাশ হিম অ্যাট দ্য মার্কেট, তখন হতো আই হ্যাভ জাস্ট সিন হিম। কারণ জাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স, বাট ইয়েট হচ্ছে নেগেটিভ সেন্স। জাস্ট আর ইয়েটের মধ্যে তফাৎ হচ্ছে এই জায়গাটা, মাথায় রাখবে। ক্লিয়ার? মাথায় ঢুকলো? বুঝতে পেরেছেন? চলুন নেক্সট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিস্টিক? এটা আপনাদের বলে দেওয়া উচিত। অপটিমিস্টিক মানে হচ্ছে কি? আশাবাদী, তাই তো? এর এগেইনস্টে অপশন আছে পেসিমিস্টিক, হোপফুল, চিয়ারফুল, স্যাড। হোপফুল, বাহ, ভেরি গুড। হ্যাঁ, এই হোপফুল ধর তক্তা মার পেরেক করলে এরকমই হবে স্যার, একটু মাথাটা ঘামিয়ে। অ্যান্টোনিম বলা আছে মানে বিপরীত। পেসিমিস্টিক কি বললাম? বোঝা গেছে? pessimistic, এটা দেখুন তাড়াহুড়ো করছেন, করে সিনোনিম দিয়ে দিচ্ছেন যে হোপফুল। হ্যাঁ, অপটিমিস্টিক মানে আশাবাদী, কিন্তু বলেছে তো বিপরীত মানে অ্যান্টোনিম। তাহলে আমাকে অপশনটা তো সেরকম নিতে হবে। তাহলে অপটিমিস্টিক আশাবাদী, এর বিপরীত করলে পেসিমিস্টিক মানে নৈরাশ্যবাদী।
হোপফুল তোর সিনোনিম হয়ে গেল, সিনোনিম তো চাইনি এখানে, চেয়েছে কি না অ্যান্টোনিম। বোঝা গেল কি ভুল হলো? হ্যাঁ স্যার, তারা হ্যাঁ, বলবো না। কোয়েশ্চেন গুলো ভালো করে দেখবেন, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, চলুন। হ্যাঁ, এটা অপোজিট চেয়েছিল। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, হু রোট দিস পোয়েম। ভয়েস চেঞ্জ আপনারা করেছেন, আর একবার একটু ঝালিয়ে নিতে হবে আর কি। আমারটা মধ্যে স্যার লং স্টেটটা হতে পারে, আমার বলুন। by whom, স্যার প্রথমটা হবে। আমি লং স্টেটটা মনে হচ্ছে। স্যার ওই By whom was the poem written? আচ্ছা, বলে দিই, প্রথমটা চাপ কি? নেই কিছু। আসলে আবছা হয়ে আছে, মাঝে মাঝে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা মাঝে মাঝে আবছা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। সবার হচ্ছে না, শুধু আপনারই হচ্ছে? সবার হচ্ছে, বাকিরা বলুন, সেটা জানি না, আমার তো হচ্ছে। বাকিদের না, সবার হচ্ছে না। তাহলে আপনি কারণ এক আমার তাহলে এক কাজ করুন, আপনি একবার কেটে আবার রিজয়েন করুন, তাহলে আবার ঠিক হয়ে যাবে, কারণ ওটা নেটের ফ্রিকোয়েন্সি, মানে নেটের স্পিডের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, কাকলি ম্যাডাম, আপনি কি মোবাইলে দেখছেন? কাকলি মুখোপাধ্যায়, আপনি কি মোবাইলে দেখছেন? মোবাইলে দেখছি। আচ্ছা, ওটা মানে স্ক্রিন ইয়ে করে নিয়েছেন তো, বড় করে নিয়েছেন তো? না, বেশ ছোট করে আমি। আচ্ছা, পুরোটা দেখতে পাচ্ছেন তো? তাহলেই হবে। আমি দেখতে তো পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, okay. দেখুন, এটা প্রথমটাই হবে। আচ্ছা বেশ, হ্যাঁ হ্যাঁ, ফার্স্টেরটাই হবে। এই তো রোট মানে কি? রোট মানে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। লিখেছিলেন। রোট মানে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইটের অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ অথবা ওয়্যার। হুম। ক্লিয়ার? এবার দেখুন, এই তিনটে দিয়ে ওয়াজ আছে কিন্তু, তাহলে এবার আমাকে এর সিকোয়েন্সে যেতে হবে। তাহলে হু থাকলে বাই হুম কিভাবে হয় না, প্রথমে থাকে বাই হুম, তারপরে আসে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আসে অ্যাক্টিভের অবজেক্ট, এও মানে অ্যাক্টিভের অবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে জিজ্ঞাসা। তাহলে হু রোট দিস পোয়েম, তাহলে হু এর ক্ষেত্রে আসবে কি না বাই হুম। এবার অক্সিলারি ভার্ব কাকে পাবো? দা পোয়ে দিস পোয়েম হলে না ওয়াজ। তারপরে অ্যাক্টিভের অবজেক্ট কে ছিল? দিস পোয়েম, দিস পোয়েম। বোঝা যাচ্ছে? বাই হুম ওয়াজ দিস পোয়েম। এবার ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম কিছু রোড ছিল, তাহলে রাইট রোড রিটেন, এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। এবার দেখুন কোন অপশনটার সঙ্গে মিললো, বাই হুম ওয়াজ দিস পোয়েম রিটেন, কোনটার সঙ্গে এলো না? অপশন এ। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বাই হুম ওয়াজ দিস পোয়েম, এটা কিন্তু কখনোই হবে না বাই হুম দিস পোয়েম ওয়াজ রিটেন, এভাবে হবে না কিন্তু, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই অক্সিলারি ভার্বটা সর্বদা এর আগে চলে আসে, সাবজেক্টের আগে চলে আসে, বা এখানে অবজেক্ট, যেহেতু অ্যাক্টিভের অবজেক্ট ও সাবজেক্ট হচ্ছে, ওর আগে চলে আসে। বুঝতে পারলাম? ক্লিয়ার সবার? হ্যাঁ চলুন নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ার প্লুরাল ফর্ম কি হবে? ঠিক যেমন এরকম আরো ওয়ার্ড আছে, এগুলোকে বলা হয় ফরেন ওয়ার্ডস, যেমন একই ফেনোমেনন, 2 নম্বরটা। তারপরে থাকে অ্যাজেন্ডাম, এগুলো সবাই কিন্তু কোনটা হবে? এগুলোর সঙ্গে কি আসবে না? এ যোগ হয়, এ, এই ওএন এর জায়গায় কি যোগ হবে? এ, অর্থাৎ ক্রাইটেরিয়া। সিমিলারলি ফেনোমেনান থেকে ফেনোমেনা, এজেন্ডাম থেকে এজেন্ডা, ডেটাম থেকে ডিএটিউএম, ডেটাম থেকেও ডেটা, ডিএটিএ। ঠিক আছে, এগুলোকে বলা হয় ফরেন প্লুরাল। কি বললাম? এগুলোকে বলা হয় ফরেন প্লুরাল। অ্যাকচুয়ালি এরা ইংলিশ ওয়ার্ডই না, এরা অন্য দেশ থেকে আসা ইংলিশে অ্যাডাপ্টেড হওয়া ওয়ার্ড। তার জন্য এরা এস বা ইএস নেয় না, এরা নিজেদের মতো করে লেটার নিয়ে প্লুরাল হয়। সিমিলারলি যেগুলো আছে ফেনোমেনান থেকে ফেনোমেনা, এজেন্ডাম থেকে এজেন্ডা, ক্রাইটেরিয়ান থেকে ক্রাইটেরিয়া,
ডেটাম থেকে ডেটা। বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। নেক্সট, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। she said I am going, সে বলল আমি যাইতেছি। স্যার দু নম্বরটা হবে she said that she was going, একজন বলেছে 2 নম্বরটা। দুই কেন টোল্ড হবে না কেন? she told that she was going, টোল্ড কেন নেব না? স্যার সেড টু নেই তাই বাহ, ভেরি গুড। এই তো মনে পড়ে গেছে, এই তো মনে পড়ে গেছে। দেখুন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই তো? কোনটা অ্যাসার্টিভ আছে না? আমরা জানি নার্সেন চেঞ্জ করতে গেলে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেটা কি সেন্টেন্স? না আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, সরি এখানে অবজেক্ট নেই, সাবজেক্ট আর ভার্ব আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসার্টিভ, তাই তো? তাহলে অ্যাসার্টিভে কি হয় না? অ্যাসার্টিভে সেড থাকলে সেডই হয়, সেড থাকলে সেড। ঠিক আছে? লিঙ্কার হিসাবে কে বসে? লিঙ্কার হিসাবে বসে দ্যাট। ঠিক আছে? যেহেতু এটা সেড থাকলে সেড মানে পাস্ট টেন্স, তাহলে সি সেড, লিঙ্কার হিসাবে বসলো দ্যাট। ক্লিয়ার? এবার বলেছে সে বলছে আমি যাইতেছি, তাহলে মানে কে যাচ্ছে না? আই। তাহলে আইটা মানে কে? সি কেই বোঝাচ্ছে না, সেই জন্য হলো সি। ঠিক আছে? এবার এম, এদিকটা আছে পাস্ট টেন্স, এদিকটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাও চেঞ্জ হবে পাস্টে। তাহলে কি হবে? এই ইজটার জায়গায় হবে কি? ওয়াজ, তারপরে গোয়িং আছে বসে। তার মানে কোন অপশনটাই পেলাম না? সি সেড দ্যাট সি ওয়াজ গোয়িং, মানে অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, হি ইজ আ মার্চেন্ট অ্যান্ড হি ডিলস ড্যাশ রাইস। সে হচ্ছে একজন বণিক, সে চালের কি করে? এখানে আছে ডিল উইথ, ডিল ইন, ডিল অ্যাট, ডিল ফর। বলুন কোনটা নেব? ডিল সি হতে পারে। কেন উইন হবে? উই 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 উইথ, একজন বলছে উইথ, একজন বলছে। দেখুন ডিল উইথ, ডিল উইথ কথার অর্থ হচ্ছে টু ডিরেক্ট, কোনো কিছুকে পরিচালনা করা। আর ডিল ইন মানে হচ্ছে টু ট্রেড, মানে ব্যবসা করা। ঠিক আছে? তাহলে কি বলছে? হি ইজ এ মার্চেন্ট, সে একজন বণিক, তার মানে কি? সে ব্যবসা করে। তাহলে কি হবে? হি ডিলস ইন রাইস, মানে সে চালের ব্যবসা করে। তাহলে ডিলস ইন মানে কি পেলাম না? ব্যবসা করা। আর ডিলস উইথ মানে হচ্ছে কোনো কিছু পরিচালনা করা, টু ডিরেক্ট। ঠিক আছে? তাহলে এটা পরিচালনা করা বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? ব্যবসা করা, তাই হলো ডিলস ইন। অপশন বি ইজ কারেক্ট। যেহেতু মার্চেন্ট বলেছে না ওই জন্য আমি একদম। স্যার ডিল এর ডিল ফরটা একটু বলে দিন। আসে না, ডিল আর ডিল ফর বসে না বাবা। হচ্ছে না না। ডিল এর ডিল ফর। হ্যাঁ, এদের কোনো প্রয়োগ নেই ডিলের সঙ্গে অ্যাডভার্ব করে। নেক্সট, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন এ গ্রুপ অফ শিপ ইজ কল্ড। ঠিক আছে? কি কি অপশন আছে? ফ্লোক আছে, হার্ড আছে, সোয়াম আছে, ফ্লিট আছে। দেখুন হার্ডটা কি? হার্ড হচ্ছে ক্যাটল। সোয়াম কি? সোয়াম অফ বিজ। ফ্লোক অফ শিপ। আর কি আছে? ফ্লিট, ফ্লিট অফ বোটস। স্যার প্রথমটাই হবে। তাহলে কোনটা এলো না? এটা শিপ। তাহলে ফ্লোক অফ শিপ মানে ভেড়ার পাল, হার্ড অফ ক্যাটেল গবাদি পশুর পাল, সোয়াম অফ বিজ মৌমাছির দল, আর ফ্লিট অফ বোটস নৌকার দল। যে পাল তোলা নৌকা থাকে তাদের যে মানে দলটা, সেটাকে বলা হয় ফ্লিট, ফ্লিট অফ বোটস। ক্লিয়ার? বোঝা গেল 4টে অপশন? হ্যাঁ নেক্সট, আইদার ইউ অর হি ড্যাশ টু ব্লেম ফর দিস মিস্টেক। বলুন এটা কোনটা নেব? কোন অপশনটা নেব? আর, ইজ, এম, ওয়্যার। আইদার ইউ অর হি ড্যাশ টু ব্লেম ফর দিস মিস্টেক। এটা কিন্তু ইজ, তাই তো? একজন বলছেন ইজ, বাকিরা ইজ হবে স্যার ই কি হবে? আমরা কেন ইজ নেব? কেন ইজ নেব? ইজ কেন নেব? কারণ সিঙ্গুলার স্যার সিঙ্গুলার দাই।
না, স্যার সিঙ্গুলার না আইদার ইউ অর হি মানে যে কোনো একজন। সিঙ্গুলার তো বটেই, ঠিক আছে? বলে রাখি, আগের দিন আপনাদেরকে বলেছি আমি, মনে নেই আর কি বলেছিলাম? আর আর এই বলে দেন স্যার আর হবে আইদার ইউ আইদার অর, আইদার আর হয় আর হবে নাইদার ডট ডট নর, না হ্যাঁ নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট এন্ড। এরা থাকলে কি হয় না, ভার্ব কাকে দেখে করতে হয় না, সেকেন্ড সাবজেক্টকে দেখে, তাই না? তাহলে ইউটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর হিটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে আইদার অর দিয়ে যুক্ত আছে, তাই হি কে দেখে ভার্ব করতে হবে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট। বোঝা গেল কি বললাম? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ এন্ড, এরা দুটো সাবজেক্টকে যুক্ত করলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব করতে হবে। দ্বিতীয় সাবজেক্ট হি আছে, তাই হলো ইজ। ইজ টু ব্লেম ফর দিস মিস্টেক। বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ মনে রাখবেন, ভুল করলে হবে না। হি প্রেফারস টি ড্যাশ কফি, কি হবে? স্যার টু হবে টু কেন? দেন হবে না কেন? প্রেফার স্যার প্রিপারেশন ওইটাই প্রেফারের পরে স্যার প্রেফারের পরে টু হয়। টু। হি প্রেফার মানে সে তো আবার বলছে মুখ দেন কফি হতে পারে না। তাই বলছি তো, দেন কেন হবে না সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার মুখ দেন হতে পারে তো। হ্যাঁ, দেখুন এবার এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন। স্যার প্রেফারের পরে তো টু বসে। এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন। এল্ডার, প্রেফার আর ওয়ার্ড প্লাস আইওআর, যে ওয়ার্ডের শেষে আইওআর যুক্ত থাকে, এরা থাকা মানে এদের সঙ্গে অলওয়েজ টু, কখনোই দেন নয়। ঠিক আছে? এবার ওয়ার্ড প্লাস আইওআর গুলো কে কে আছে? জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এই যে ওয়ার্ডগুলো আছে এদিকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এদের সঙ্গে সর্বদা বসে টু, অর্থাৎ এখানে অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? বলুন। কমপ্লিট দ্য প্রোভার্ব, বার্কিং ডগস ড্যাশ বাইট। সেরম আজ একজন বলছেন সেলডম, তমাল সামন্ত, তমাল বাবু বলছেন সেলডম, বাকিরা? অরুণ বাবু বলছেন সেনলম। নন্দন বাবু চুপচাপ, নন্দন বাবুর কোনো কথা শুনতে পাচ্ছে না, কি ব্যাপার? একবার ঢুকেছিলেন, আছেন? নেই মনে হচ্ছে। আচ্ছা, অমল বাবু বলছেন সেলডম। আমরা জানি, এটা হচ্ছে আমরা জানি যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না, তাহলে কি হবে? বার্কিং ডগস সেলডম বাইটস, তাই তো? এটা যেটা প্রোভার্ব মানে প্রচলিত বাগধারা। চলুন নেক্সট। দিস বুক ইজ প্লেসড ড্যাশ দ্য টেবল। ইন দ্য টেবল, অন দ্য টেবল, কেন অন দ্য টেবিল হবে? স্যার টাচ করেছে টেবিলের সঙ্গে তাই বাহ। উপরে টাচ করে বাহ, ভেরি গুড, ভেরি গুড। কোনো কিছুর ওপরে, এটা ধরুন একটা কোনো একটা জিনিস, এর ওপরে বইটা রাখা আছে, মানে টাচ করে আছে, সেই জন্য এক্ষেত্রে হয় অন। ভেরি গুড, তাহলে এখানটায় হবে অন। নেক্সট। না বাবা, টাচ, সরি সরি স্যার, বাবা বেরিয়ে গেল। হ্যাঁ, এটা অনই হবে, টাচ করে থাকলে। ছেলে আপনি যা খুশি বলুন স্যার, হ্যাঁ, আমরা তো আপনার স্টুডেন্ট, যা ইচ্ছা বলুন। না তাই তাই হয়। আপনারা হচ্ছেন শিক্ষক মহাশয়, সমাজের মেরুদণ্ড। তাতে কি হয়েছে? আপনি তো আমাকে শেখাচ্ছেন। তা বলে। আপনি আচ্ছা, এবার দেখুন, ধরুন একটা পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে? এই পাখিটা উড়ে যাচ্ছে, আপনি এখানটায় দাঁড়িয়ে আছেন, তাহলে কি টাচ আছে? টাচ আছে? নেই। তখন এটা হবে ওভার। নন্দন স্যার জয়েন করেছেন? নন্দন স্যার জয়েন করেছেন? মানুষটার উপরে পাখিটা আছে তাই উপরে। হ্যাঁ, মানুষটার উপরে না, মাঝে গ্যাপ আছে, দেখুন টাচ নেই। যখন টাচ থাকছিল, টাচ নেই বলে তো উপরে রয়েছে তাই। ঠিক আছে, এটা হচ্ছে অন, ওটা হচ্ছে ওভার। আর অ্যাবাভ কি না, এর ওপরে ধরুন আকাশ আছে, আকাশ,
এটা অনেক উপরে, টাচ নেই, তখন হচ্ছে অ্যাবাভ। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, এই জন্য বলা হয়। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলুন নেক্সট। What is the comparative degree of the adjective good? Good ওয়ার্ডটার adjective degree, এটা অপশনে ভুল দিয়েছে, এটা ভেরি গুড না দিয়ে এটা দিতে হতো গুডার। গুডার একটা ওয়ার্ড দিতে হতো, ঠিক আছে? না স্যার গুডার হয় না বেটার হয় ভেরি গুড, better, গুড থেকে বেটার আমরা জানি। নেক্সট, a person who writes poems is specifically called, একজন ব্যক্তি যিনি 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 কবিতা লেখেন তাকে কি বলে? poet, যে কবিতা লেখে তাকে অথার। দেখুন, নভেলিস্ট হচ্ছে নভেল মানে উপন্যাসিক, অথার হচ্ছে অথার হচ্ছে গ্রন্থকার, আমরা যাকে খুশি অথার বলতে পারি। পোয়েট হচ্ছে পোয়েম, আর প্লে রাইট হচ্ছে ড্রামা। এই অথারটা হচ্ছে কমন, যাকেও এই নভেলিস্টকেও অথার বলা যায়, পোয়েটকেও অথার বলা যায়, প্লে রাইটকেও অথার বলা যায়। বাট স্পেসিফিক্যালি কল্ড বলেছে, স্পেসিফিক্যালি, বিশেষ করে, মানে আপনাকে স্পেসিফিক টার্মটাকে জানতে হবে। তাহলে পোয়েম যে লিখছে সে হচ্ছে পোয়েট, কবি। বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রেমেরও কবিতা কবি, তুলি দিয়ে আঁকা ছবি। নেক্সট, মনে পড়ছে গানটা, গানের কথাটা? দ্য ইংলিশ ফ্রেজ চাইল্ডস প্লে মিনস, চাইল্ডস প্লে কথার অর্থ কি? মানে বাচ্চাদের খেলা আর কি। এ গেম ফর কিডস, এটা বাচ্চাদের জন্য একটা খেলা। ভেরি গুড। না, চাইল্ড ইজ বিহেভিয়ার না, শিশুর মতো আচরণ না, এটা হচ্ছে খুব ইজি। আমরা বলি না ছেলে খেলা, তো এটা এটা কোনো ব্যাপার, এটা তো ছেলে খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মানে কি খুব ভেরি ইজিটা। বোঝা গেল? নেক্সট, এবার আসবো ইংলিশ পেডাগগি। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা ছবি আছে ইংলিশ পেডাগগির। একজন ম্যাডামের ছবি আছে, দুজন বাচ্চা আছে, বাহ খুব সুন্দর লাগছে দেখতে। চলুন, ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? ভয়েস according to NCF 2005, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এসেনশিয়ালি, পড়েছি কিন্তু আমরা, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ এসেনশিয়ালি হ্যাবিট ফরমেশন। ওই একটা ভাষা যে শিক্ষা, সেটা প্রয়োজনীয়তা কিসের? হ্যাবিট ফরমেশন, কনস্ট্রাক্টিং মিনিং, রোট মেমোরাইজেশন, ডিকোডিং লেটার্স, কোনটা? আচ্ছা, কেন আমাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে জানবো আমরা কনসেপ্ট থেকে বললেন। দেখুন, আমরা কি পড়েছিলাম? লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিনস টু লার্ন দ্য মিনিং অফ ওয়ার্ডস উইথ দ্য সিনট্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ, পড়েছিলাম না? কোথায় পড়েছিলাম না? দ্য এজ অফ সেমান্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য এজ অফ প্র্যাগম্যাটিক ডেভেলপমেন্ট, এই জায়গায় যেটা বলেছিলাম ওটা একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা দেখেছিলাম যে সিনট্যাকটিক ডেভেলপমেন্ট, সেমান্টিক ডেভেলপমেন্টে একটা বাচ্চা কিন্তু কয়েকটা ওয়ার্ড পাশাপাশি উচ্চারণ করে নিচ্ছে। এটার জন্য কয়েকজন সাইকোলজিস্ট বলেছিলেন যে এটাই লাস্ট স্টেজ হওয়া উচিত। কিসের? না, পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের এটাই লাস্ট স্টেজ হওয়া উচিত। কিন্তু কয়েকজন সাইকোলজিস্ট বলছেন না, এটাতে হলো না, এটাতেই লাস্ট নয়। কারণ কয়েকটা ওয়ার্ড বা কয়েকটা সেন্টেন্সকে থ্রো করে দেওয়া মানে আমার ভাষা শিক্ষা হয়ে গেল, এটা নয়। তাহলে ভাষা শিক্ষার মধ্যে আর কি পার্থক্য রইল? আর কি শিখতে হবে না? আর শেখার জায়গাটা হচ্ছে যে আমরা যে সেন্টেন্স গুলো বা যে ওয়ার্ড গুলো শিখলাম, কোন কনটেক্সটে, কনটেক্সট মানে
কোন অ্যাটমসফিয়ারে কি মিনিং আমাদেরকে সেইগুলোকে ব্যবহার করতে হবে। আমরা স্কুলে গেলে, আপনারা স্কুলে যান, ছাত্ররা বলে স্যার তুই কখন এলি, বলে না কিন্তু হে মাস্টার কখন এলি বে, বলে কি, বলে না। কেন বলে না? কারণ তাদের মধ্যে কনস্ট্রাকটিভ মিনিংটা আছে। তারা জানে স্যার কই কথাটা বললে হবে না, স্যারকে বলতে হবে স্যার কখন এলেন। তাহলে এই যে সিনট্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস, এই দুটোর যে কনটেক্সচুয়াল মিক্সিং, তার ফলে কোন জায়গায় কোন ল্যাঙ্গুয়েজে কোন ওয়ার্ডটাকে বা কোন সেন্টেন্সটাকে ব্যবহার করতে হবে, এটাই তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রধান একটা প্রয়োজনীয়তা। সেটা আমরা কাতফু দিয়ে পাচ্ছি না, সেটা পাচ্ছি আমরা এখানে কনস্ট্রাকটিভ মিনিং। মানে কনস্ট্রাক্ট করা মানে কি? কনস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে তৈরি করা, তাই তো, বা রিবিল্ড করা। তাহলে কিভাবে রিবিল্ড করছি? আমরা ওয়ার্ড গুলো জানি, সেন্টেন্স গুলোকে জানি, ছেলেটা উচ্চারণ করে, সেটা প্রনাউন্সিয়েট করে, বাট সেটাকে গুছিয়ে একত্রিত করা, সেটাই হচ্ছে কনস্ট্রাকটিভ মিনিং। বোঝাতে পারলাম? বিষয়টা বোঝাতে পারলাম? ইয়েস অর নো একটু জানাবে, হ্যাঁ হ্যাঁ দয়া করে একটু জানাবে। হ্যাঁ বুঝতে পারলাম। নাহলে কি হবে বলুন তো, এই আমার বকা হচ্ছে কিন্তু মনে শান্তিটা পাচ্ছি না, যে আমি পরিশ্রমটা করছি, এফোর্টটা দিচ্ছি, না না স্যার বুঝতে পারছি, ভালো তার আউটপুটটা কিছু আসছে কিনা। ভালোভাবে বুঝতে পারছি স্যার। বা থ্যাংক ইউ অল, নমস্কার। চলুন নেক্সট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইন লার্নিং ইংলিশ ফোকাসেস হেভিলি অন, বারবার বলেছি, পেডাগোগির কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে বুঝবেন। যদি কোয়েশ্চেন বুঝতে পারেন, আনসার আপনাদেরকে আটকাতে পারবে না। আর কোয়েশ্চেন বুঝতে যদি ভুল হয়ে যায়, তাহলে আনসারে ভুল হবে। এটা একদম সলিড শিওর কথা। ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইন লার্নিং ইংলিশ ফোকাসেস হেভিলি অন grading and rank learners, end of term examinations, identifying learning gaps and improving teaching, creating competition among students। ভালো করে বুঝবেন কি বলেছে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি বলছে? ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইন লার্নিং ইংলিশ। ইংলিশ লার্ন করতে গেলে আমরা যে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা নিই, সেটা কিসের ওপর হেভিলি ফোকাস করে? বাহ, ভেরি গুড। আমরা অ্যাসেসমেন্টটা কেন নিই? আমি বললাম আই ইট রাইস, এটাকে নেগেটিভ করলে, এটাকে ইন্টারোগেটিভ করলে ডু আই ইট রাইস, আমি পড়িয়ে দিয়ে চলে গেছি। তার মানে কি আমার দায়িত্ব শেষ? না, আমি তো পড়িয়ে চলে গেলাম, কিন্তু আপনাদের মধ্যে তাও গ্যাপটা কি রইলো, এটা দেখার জন্য আমাকে কি করতে হবে? একটা অ্যাসেসমেন্টের দরকার। এবং কিরকম অ্যাসেসমেন্ট? না, অবশ্যই ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ইনফরমেটিভ হলে চলবে না। তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইন লার্নিং ইংলিশ ফোকাসেস কি না, আইডেন্টিফাইং লার্নিং গ্যাপস, মানে শেখানোর পরও যে গ্যাপস গুলো থেকে গেল, সেগুলোকে আইডেন্টিফাই করা, চিহ্নিতকরণ করা, অ্যান্ড ইমপ্রুভিং টিচিং, এবং টিচিংটাকেও ইমপ্রুভ করা। বোঝাতে পারলাম যে কেন গ্যাপ তৈরি হয়েছিল, কি প্রবলেম হয়েছিল টিচিং। তাহলে আমরা কি পেলাম? ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইন লার্নিং ইংলিশ ফোকাসেস, কি ফোকাস করে? হেভিলি অন আইডেন্টিফাইং লার্নিং গ্যাপস অ্যান্ড ইমপ্রুভিং টিচিং। তাহলে কোয়েশ্চেনটা যদি আমরা বুঝি, তাহলে দেখুন অটোমেটিক আপনারা অ্যান্সার করতে পারবেন। আপনাদেরকে বলে দিতে হবে, কারণ আপনাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছেন না এতদিন ধরে বাচ্চাদের সঙ্গে মিশে ওই দিন স্কুলে গিয়ে, এটার দাম বিরাট। এই প্র্যাকটিক্যাল যে আপনাদের নলেজটা, প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্সটা, আপনারা অবশ্যই এখান থেকে চুজ করে নিতে পারবেন, কিন্তু তার মাঝে কন্ডিশন একটাই, কোয়েশ্চেনটা একটু দয়া করে টাইম নিয়ে বুঝে পড়বেন। কোয়েশ্চেনটা যদি আপনার মাথায় ঠিকঠাক ঢোকে, আনসার বেরোতে বাধ্য, তাতে আপনি পড়েন চাই না পড়েন। কি বললাম, বোঝা গেল? বোঝা গেছে সবার? ইয়েস অর নো? হ্যাঁ বলুন। নন্দন বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকদিন পরে ইংলিশটা পড়তে বসছি তো। তা হোক, হয়ে যাবে। হ্যাঁ, গ্রাসরুট আছে, নিলয় স্যার আছে। মানে আপনারা আছেন মানে হয়ে যাবে, বিশ্বাসেই আছি। নিলয় স্যার আছে যখন আপনার কোনো চিন্তা নেই। একদম আপনারাই ভরসা এখন। চলুন, এ টিচার ব্রিংস রিয়েল লাইফ অবজেক্টস, এটা খুব ভালো কোয়েশ্চেন একটা। এটা খুব, কোয়েশ্চেনটা ভালো করে বুঝুন, বারবার বলছি, আনসার আপনাদের রেডি আছে ব্রেনে।
আর টিচার ব্রিংস রিয়েল লাইফ অবজেক্ট। একজন শিক্ষক সে কি আনবে, রিয়েল লাইফ অবজেক্ট আনবে, লাইক ফ্রুটস, ভেজিটেবলস, এইসব টু দ্য ক্লাসরুমে টু টিচ ভোকাবুলারি শেখানোর জন্য। দিস অবজেক্টস আর কল্ড, এই অবজেক্ট গুলোকে কি বলা হয়? মানে ধরুন আগের দিনে বোঝাচ্ছিলাম যে আপনি ল অফ গ্র্যাভিটেশন পড়াতে যাবেন, ঘর থেকে একটা আপেল নিয়ে চলে গেলেন, মানে একটা ফ্রুট নিয়ে গেলেন, দিয়ে সেটা কি করবেন না, সেটা আপনি স্টুডেন্টদেরকে দেখাবেন। তাহলে এই যে আপেলটা আপনি নিয়ে গেলেন, বা দেখবেন এখন একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়, আমি প্রায় দেখি, একটা সায়েন্সের টিচার, মানে উনি প্রাইমারি স্কুলেরই টিচার, উনি সায়েন্সের বিভিন্ন জিনিসগুলো ভিডিও বানিয়ে পরীক্ষা করে করে দেখেন। মানে আজকে একটা ভিডিও দেখছিলাম যে একটা সরু রডে কয়েকটা পিন মানে পিন আটকে দিয়েছে মোমবাতির সাহায্যে, মানে মোমকে গলিয়ে আটকে দিয়েছে, দিয়ে ওই রডটা, ছোট রডটার একটা দিক মোমবাতি, জ্বলন্ত মোমবাতিতে ধরে আছে। তাহলে তাপটা কিভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে সেটা বোঝানোর জন্য কি হচ্ছে, কি করলে না, পিনগুলো গাঁথা আছে মোম দিয়ে, এবং যখনই হিট যাচ্ছে মোম গলে যাচ্ছে, পিনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। তাহলে এই যে রিয়েল লাইফ অবজেক্ট দিয়ে বোঝানো, এটা দ্বারা উনি কি বোঝালেন না, তাপ, একটা কঠিন বস্তুতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে যায়, এটা বোঝানোর জন্য উনি কি দিচ্ছেন না, সামনে একটা অবজেক্ট রাখছেন। তাহলে সেরকম রিয়েল লাইফ অবজেক্ট যেগুলোকে, সেটাকে সেগুলো কি বলে, স্ট্যান্ডার্ড ফার্স্ট অপশনটা হবে কোনটা হবে? সেকেন্ডটাই হবে। আচ্ছা আচ্ছা, অনেকে ঠিক বলছেন, অনেকেই ভুল বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, রিয়েলিয়া। এবার বলি, এবার একটু চালাকিও করতে পারেন, ঠিক আছে, একটু চালাকিও করা যায়, ঠিক আছে। ইয়েস, রিয়েল লাইফ, এই দেখুন এখানে ওয়ার্ডটা আছে রিয়েল, কিন্তু ঠিক আছে, কানেক্ট করুন এই ওয়ার্ডের সঙ্গে, অপশনে কানেক্ট করুন, কাকে পাবেন? ইয়েস, সব সময় হবে না, কিন্তু সব সময় হবে না, ঠিক আছে, মাথা রাখবেন। রিয়েল লাইফ অবজেক্ট, ফ্রুট, ভেজিটেবলস, ম্যাপ, চার্টস, যেগুলো আপনি চোখের সামনে তুলে ধরছেন, এগুলো হচ্ছে রিয়েলিয়া। তাহলে স্ট্যান্ডার্ড টিচিং এইডস কি, অডিও ভিজুয়াল যে মেথড, আমি একটা ভিডিও চালু করে দিলাম, দেখিয়ে দিলাম, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টিচিং এইডস, ঠিক আছে। টয়েস আপনারা জানেন, আর প্রপস আপনারা জানেন, ক্লিয়ার? নেক্সট, রিমিডিয়াল টিচিং is specifically intended to, ভালো করে বুঝবেন, এটা আমাদের রিমিডিয়াল টিচিং আমি এখনো পড়াইনি, কিন্তু তাও আপনারা, মৌসুমী থিওরি, মাইকটা অফ করুন একটু, মৌসুমী থিওরি আপনার এটা অফ করুন। হ্যাঁ দেখুন, এটা রিমিডিয়াল টিচিং আমাদেরকে পড়াইনি, তাও আপনারা কারেক্ট আনসার দেবেন, একদম গ্যারেন্টেড, এটা আমার কনফিডেন্স আপনাদের প্রতি। আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে চোখের সামনে, বাট এটা আমার কনফিডেন্স, কারণ আপনারা এতদিন ধরে স্কুলে যাচ্ছেন, পড়াচ্ছেন। রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে সংশোধিত শিক্ষা, মানে বারবার সংশোধন করে করে সংশোধন করানো হয়, যে জায়গাগুলো ভুল হয়, সেটা কি ইন্টেন্ট, সেটাকে আমরা রিমিডিয়াল টিচিং এর ইন্টেনশনটা কি করতে চাই আমরা, টিচ ব্রাইট স্টুডেন্ট। আচ্ছা মোনা, এবার দেখুন, বাহ দেখলেন, তাহলে আমি আপনাদেরকে একদম বেশ, এবার দেখুন, তাহলে আমি আপনাদেরকে রিমিডিয়াল টিচিং আমি জানি, ওটা লাস্ট চ্যাপ্টার পেডাগোগির আপনাদের সিলেবাসে, তা সত্ত্বেও আপনারা কিন্তু বলে দিলেন। তাহলে এই যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এর একটা আলাদা দাম আছে, মাথায় রাখবেন, কনসেপ্ট মাথায় রাখবেন, মুখস্থ করতে কিছু যাবেন না, ঠিক আছে। রিমিডিয়াল টিচিং মানে কি, সংশোধিত শিক্ষাদান, তাই তো। তাহলে বারবার রিমিডিয়াল করা হয় কেন, কারণ লার্নারদের কোথায় কি গ্যাপ আছে, সেটা
সেটাকে পূরণ করার জন্য, তাই না? হ্যাঁ, যারা একটু পিছিয়ে পড়ে, তাহলে সাপোর্ট লার্নার্স মানে সেই শিক্ষার্থীদেরকে সাপোর্ট দেওয়া হু আর ল্যাগিং বিহাইন্ড, যারা একটু পিছিয়ে। এই জন্য আমাদেরকে রিমিডিয়াল টিচিং করতে হয়। তাহলে আপনাদেরকে আমি পড়াইনি, আপনারা বলে দিন, এটাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এ করে চাপ নেবেন না। আপনারা যেটা ভয় খাচ্ছেন বারবার, কনফিডেন্স হারাচ্ছেন, কোনো চাপ নেই, শুধু বারবার বলছি একটু ভয়টা কেটেছে। আরো কেটে যাবে, কোনো চাপ নেবেন না, এমনি পারবেন। যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে মনে হবে আমাকে ছেড়ে দে কখন পরীক্ষাটা হবে, এই টাইপের হবে। হ্যাঁ, কোনো চাপ নেই। নেক্সট, মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাডভোকেটস। আগে দেখুন, এটাও আপনারা পড়ে যাবেন, এটাও আপনারা পারবেন, এটাও আপনাদের এখনো পড়ানো হয়নি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি অ্যান্ড এভালুয়েশন চ্যাপ্টারের কোয়েশ্চেন। মাদার টাং মানে মাতৃভাষা, মাদার টাং বেসড মাতৃভাষার উপর ভিত্তি করে, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহু ভাষা, অ্যাডভোকেটস দ্যাট বহু ভাষা মানে মাতৃভাষার উপর বেস করে বহু ভাষাটাকে মাতৃভাষা কিভাবে সাহায্য করে। বলুন এবার অপশন আছে কি? লার্নার্স বিগিন স্কুলিং ইন মাদার টাং অ্যান্ড লেটার অ্যাড আদার ল্যাঙ্গুয়েজেস। প্রথমে তারা স্কুলিংটা শুরু করে মাদার টাঙ্গে, তারপরে অন্য ল্যাঙ্গুয়েজে যায়। লার্নার্স লার্ন অনলি দেয়ার মাদার টাং থ্রু আউট স্কুল। লার্নাররা শেখে তাদের মাদার টাংটা থ্রু আউট দ্য স্কুল, স্কুলের মধ্যে। ইংলিশ ইজ দ্য অনলি ভ্যালিড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আর কি আছে? অল ল্যাঙ্গুয়েজেস মাস্ট বি টট সাইমালটেনিয়াসলি ফ্রম ডে ওয়ান। সম্ভব? তাহলে কোনটা নেব? কোন কোন কোনটা নেব? অপশন 1 নম্বর নেব। ভেরি গুড, ভেরি গুড। কারণ আপনাকে যদি মাল্টিলিঙ্গুয়াল মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, প্রথম আপনি শিখবেন মাতৃভাষা, তার উপর বেস করে এবার আপনি যতগুলো ভাষা খুশি। তারপরে হ্যাঁ, ঠিক। বোঝা গেল? তাহলে দেখুন আমাদের পড়ানো হয়নি তাও বলে দিচ্ছেন কিন্তু। চলুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 শেষ। আচ্ছা, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন গ্রাসরুট এডুকেশন মাস্টার ক্লাস। কিপ প্র্যাকটিসিং টু মাস্টার দিস এসেন্সিয়াল কনসেপ্ট। বেস্ট অফ লাক ফর ইউর WB টেট, সিটেট অ্যান্ড অলসো ইন সার্ভিস টেট। আপনারা কেউ বেরোবেন না, একটা বিশেষ ঘোষণা আছে, নিলয় স্যার আপনাদের সঙ্গে একটু কমিউনিকেট করবে, একটু কথা বলবে, দয়া করে কেউ বেরিয়ে যাবেন না। আমার তরফ থেকে আজকে এটুকুই। থ্যাংক ইউ অল, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং সকলকে। প্রথম কথা আগে বলে নেই, লাস্ট 2 দিনের ক্লাসে আমি একটু অন্যভাবে ব্যস্ত থাকার জন্য সেভাবে কমিউনিকেট করতে পারিনি, যেটা অন্যান্য দিন করি, সেটার জন্য এক্সট্রিমলি সরি। তবে আশা করি তাতেও আপনাদের ক্লাসে বা আমাদের সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি। অরুণবাবু, লোকনাথবাবু বা যারা আছেন যদি আগে বলে নিন। মানে মাঝখানে 2টো ক্লাসে আমি একটু অন্য কাজে বিজি ছিলাম বলে আপনাদের ক্লাসটা চলাকালীন কোনো সুবিধা অসুবিধা আমার দেখা হয়ে ওঠেনি বা জিজ্ঞেস করা হয়নি কোথাও সমস্যা আছে কিনা। আমি আবার বলছি, অলওয়েজ ফ্রি টু টেল ইচ অ্যান্ড এভরি প্রবলেম যেগুলো আপনারা ফেস করছেন বা করবেন গ্রাসরুট এডুকেশনের আমাদের এই ক্লাসে। এবং একটা জিনিস, যারা অলরেডি আমাদের যুক্ত হয়েছেন, আজকে যারা যুক্ত হয়েছেন তারা হয়তো আমাদেরকে এখনো জানেন না, যারা আজকে আমাদের অ্যাড থেকে যুক্ত হয়ে আমাদের ক্লাসটা দেখলেন, ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা আপনারা বিচার করবেন, ভর্তি হওয়ার ব্যাপারটাও আপনাদের। কিন্তু অবশ্যই আপনারাও আমাদের এখানে যুক্ত হন বা না হন, এটুকুই রিকোয়েস্ট করব, যদি ক্লাস খারাপ লেগে থাকে, যদি কোনো পরামর্শ থাকে আপনাদের মধ্যে, বেশিরভাগই যখন শিক্ষক শিক্ষিকা, আপনাদের ভ্যালুয়েবল মতামত পজিটিভ নেগেটিভ দুটোই আমাদের কাছে প্রচণ্ডভাবে গ্রহণযোগ্য। কারণ ভালোর কোনো শেষ হয় না, আর মানুষ মাত্রে ভুল থাকে বা সমস্ত কিছুই থাকে। তো সেই ভুল রেকটিফাই করাটাই গ্রাসরুট এডুকেশনের প্রত্যেকটা টিচারের কাজ। আমরা সবসময় সবার কাছে ভালো তা নয়, ভুল ভ্রান্তি থাকে প্রত্যেকটা মুহূর্তে। ওই জন্য আপনাদের পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাক দিতে হবে। পজিটিভটা আমাদেরকে উৎসাহিত করবে পরের দিন আরো ভালো ক্লাস নিতে, আর নেগেটিভটা আমাদেরকে পরের দিন যাতে ভুলটা রিপিট না হয়, সমস্যাটা যদি না হয়, আরো বেটার কিভাবে আপনাদের কাছে সার্ভিসটা দিতে পারি সেই চেষ্টাতে আমার সাহায্য হবে। এবং সব থেকে বড় ব্যাপার, বেশিরভাগ জন আপনারা এক্সপিরিয়েন্সড এনাফ, আপনারা ছেলে মেয়ে মানুষ করছেন। আমরা তো নাহলে জেনারেলি বড় বড় ছেলে মেয়েদেরকে করি একটা স্টেজের পরে,
বাট আপনাদের যে এক্সপিরিয়েন্সটা, যে স্যার অ্যাজ এ টিচার আপনার এই জায়গাটা ঠিক নয়, বা আপনাদের এই জায়গাটা ঠিক হচ্ছে না, বা আপনাদের এই কোশ্চেনগুলো ঠিক নয়, বা এই পড়ানোটা ডিস্টার্ব আছে, এই ফিডব্যাকটা প্রচন্ডভাবে আমাদেরকে শুধরোতে বা আরো কিছু ভালো করতে সাহায্য করবে। তো এটুকু আশা করি ফ্রিলি সবাই আমাদেরকে অ্যাসিস্ট করবেন। আর আজকে যারা নতুন ক্লাস করলেন, দেখলেন আমাদের ক্লাস কেমন, তাদের অনেককেই হয়তো আমাদের অন্য কিছু ক্লাসও আমরা পাঠিয়েছি। আপনারা বিচার করুন, আপনারা ভর্তি হবেন কি হবে না সেটা আপনাদের ব্যাপার, জোরাজুরির কোনো ব্যাপার নেই। আরেকটা বিশেষ যেটা আহ, আমাকে কি আপনারা একটা ক্লাস নেওয়ার সুযোগ দেবেন? লোকনাথ বাবু, অরূপ বাবু, মানে খুব লোভ হচ্ছে, একটা কথা বলি, আপনার আমি এই জ্বর পাইনি। নিয়ে হ্যাঁ, অবশ্যই আমার ঘুম জ্বর বলে নেই, তাও আমি ক্লাস মিস করিনি। না 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 স্যার বলে নেই, জ্বর নিয়ে ক্লাস করছি স্যার। সব থেকে ভালো লাগা, আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের যে 15 জন 16 জন আমাদের অলরেডি পেড ব্যাচে ভর্তি আছেন, আপনাদের উৎসাহ রেগুলার এই ক্লাসে, প্রত্যেক দিনের ক্লাসের আপনাদের ইন্টারাকশন, আর আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদের অনলাইন ক্লাস মানে অফলাইনের মতো, এটা কি প্রমাণ করতে পেরেছি? একদম একদম। লোকনাথ বাবু আর অরূপ বাবু আসবেন বলেছিলেন, আপনারা আসছেন না, কারণ জানেন বাড়িতে বসে সুন্দরভাবে অফলাইন হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ একদম। তো যাই হোক, তবু আসবেন, এলে ভালো লাগবে, আমি তো থাকি, দেখা হবে, স্যারদের সঙ্গে দেখা হবে। আর আমি কোনো একদিন আসবো, একটু জ্বর টরগুলো কাটিয়ে একদম। দিই। তো বিশেষ ঘোষণাটা, জ্বর এসেছে, শুয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের রেগুলার ক্লাস ডিস্টার্ব করবো না। আর যেটা নেব বলে নি, অরিজিনালি আমি আমাদের এই কম্পিটিটিভ ফিল্ডে ডাব্লিউবিসিএস স্টাফ সিলেকশনের ক্ষেত্রে আমি নিই রিজনিং সাবজেক্টটা। তো রিজনিং সাবজেক্ট আপনাদের কাজে লাগবে কি লাগবে না, প্র্যাকটিক্যালি ওইভাবে আপনাদের টেটে রিজনিং বলে কিছু নেই, আছে ম্যাথ। কিন্তু সেই ম্যাথের সঙ্গে কিছু মেন্টাল এবিলিটি পার্ট আছে যেটা মূলত আমি পড়াই, বা কিছু অঙ্ক আছে যেগুলোর পার্ট আমার, এবং আমি খুব ভালোবেসে করাই। যদি সুযোগ দেন ক্লাসটা করার পরে আপনারা আমাকে ফিডব্যাক দেবেন এবং খুব মজা পাবেন, এটুকু বলতে পারি। কিছু ট্রিকি জিনিস অবশ্যই এমন ভাবে আপনাদেরকে করাবো না যাতে আপনারা ভয় পেয়ে যান, আর ভয় আপনারা পাবেন না, আমি বুঝে গেছি। যেমন আজকে কোশ্চেন সেটিং এর সময় আমরা প্রত্যেক সময় কিভাবে অ্যানালাইজ করি, স্যার যখন এই কোশ্চেন গুলো পুট করছে, আমি বললাম স্যার এগুলো তো চ্যাপ্টার ওয়াইজ তো হয়নি। তারপরে দুজনে ঠিক করলাম, আরে থাক না, সবটাই বুকিস হবে কেন, আলটিমেটলি ওনারা তো পড়াচ্ছেন, ওনাদের কনফিডেন্সটা বিল্ড আপ হবে যে একটা কোশ্চেন দুটো কোশ্চেন আমার সকল পড়া নেই মানে আমি পারবো না তা নয়। আর এটাই আমাদের ট্যাগলাইন, আশ্বাস নয় বিশ্বাস যোগায়। তো সেই ক্ষেত্রেই, আর যেটা আবার বলছি, যেভাবে আপনারা এই কদিনের পারফরমেন্স দেখছি, এইভাবে যদি আমরাও একই রকম থাকি, আপনারাও একই রকম থাকেন, 90 নন, আপনারা নতুন ছেলে মেয়েদেরকে বিট করবেন যা দেখা যাচ্ছে। কয়েকজনের পারফরমেন্স তো আমি সেভাবেই দেখছি। কনফিডেন্স বেড়ে গেল। তো এই জায়গাটা খুব প্রয়োজন স্যার। আর আমার লোভ হচ্ছে আপনাদের ক্লাস নেওয়ার, জানি না কতটা ভালো নিতে পারবো বা কি। আমি স্পেশালি কালকে সন্ধ্যাবেলায় 6টার সময় একটা ক্লাস রাখছি। কালকে আপনাদের কোনো পার্টির ব্যাপার নেই তো, ব্যস্ত হয়ে যাবেন না তো? আর যেনারা আজকে আমাদের ক্লাস প্রথমবার করলেন, কাকলি ম্যাডাম বা অন্য যারা আছেন, আপনাদের ভর্তি হওয়ার জন্য আমি জোরাজুরি করবো না, আমরা এভাবে করিও না। অবশ্যই একটা ফিডব্যাক নেব, বা হয়তো একটা ফলো আপ হবে, সেটা পরের ব্যাপার। তবুও যারা ক্লাস করলেন তাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক চাইবো। আমাদের যে ইংরেজি ক্লাসটা দেখলেন, তাতে আপনাদের ফিডব্যাকটা কি যদি একটু কাইন্ডলি বলেন। কারণ আবার বলছি যে তমাল, স্যার ভালো করান, নো ডাউট ভালো করান, খুবই ভালো। না বাপ্পা স্যার ভালো পড়ান, বাপ্পা স্যার এখন সামনে আছে। আমাদের ম্যাথ ক্লাস বলুন বা সবাই সবাই যারা পড়াচ্ছে সবাই খুব ভালো সবাই পড়াচ্ছে। পড়ান, হয়তো আমার ইংলিশটা একটু বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি হয়তো ভালো স্যার। স্পেশালি বললাম। সবাই ভালো, অবশ্যই সবাই ভালো পড়ান, ইংলিশটা একটু বেশি ভালো লেগেছে তাই আমি বললাম। আসলে ইংরেজিতে বাপ্পা স্যার সহজ খুবই ভালো লেগেছে স্যার। সহজ সহজ কোশ্চেন করাচ্ছেন, উত্তর দিয়ে দিচ্ছে, তাই খুব ভালো লাগছে। যাই হোক, আমি না তবু না, ওনার বোঝানোর টেকনিকটা ভালো, কারণ কি সত্যি কথা বলতে কি আমি নিজেই নিজে ফিল করছি কিছু জিনিস হয়তো চর্চার অভাবে খুব সহজ জিনিস আমি নিজে ভুলে গেছি। পরে উনি যখন জিনিসটা বললেন আমি তখন আমার মানে স্মৃতিতে এলো, আমি তখন বুঝতে পারলাম যে রিমাইন্ড করতে পারলাম স্মৃতিপর্ণা যে হ্যাঁ, ম্যাডাম, এটা ভুলে গেছি। এক মিনিট, স্মৃতিপর্ণা ম্যাডাম আর মনামি পাল, মনামি পালের পরিচয় দিয়ে দিই। মনামি পাল আমার নিজের বোন, যা গতদিন কিছু ভুল বলছিল, আজকে কিছু ঠিক করেছে। আমি বলবো এরা পড়াশোনাটা এমন জায়গায় নিয়ে যাক, আপনাদের যে কোয়ালিফিকেশন আছে এবছর স্কুল সার্ভিসটাও ট্রাই করবেন, এটা আমার চেয়ে নেওয়া আপনাদের কাছে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি স্যার, এটা কি আপার প্রাইমারি টেটটা সিলেবাসটা ফলো করেই হচ্ছে তো, আপার প্রাইমারি যে টেটটা? আপার প্রাইমারি সিটেট এবং সমস্তটাকে কভার করে আমি শুধু যাদের হাতে বয়স আছে, যাদের কোয়ালিফিকেশন আছে, কোনো কারণে তারা হয়তো প্রাইমারি টিচার এখন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তারা আপগ্রেডেশনের চেষ্টা করুন।
কারণ আপগ্রেডেশন করতে কার না চায়, আর একটু আপনাদের যা জোশ দেখছি আপনারা পারবেন, আপনাদের যা জোশ দেখছি। আর স্মৃতিপর্ণাকে আর আমি বোনকেও বলো, মানে বলেই দিচ্ছি, মেনলি মনামিকে ইংরেজি সাবজেক্ট ওর, সেহেতু আমরা আবার চেষ্টা করব ফুল সার্ভিসেরটাও আপনারা বসুন, যদি সুযোগ থাকে ভালো কিছু করুন না, আর একটু এগিয়ে যাক না, অসুবিধে কোথায়। এটা আমার পারফরমেন্স দেখে মনে হয়েছে এটা আমার চেয়ে নেওয়া, অন্য যারা আছেন তাদেরকেও। আর যারা আজকে নতুন কাকলি ম্যাডাম আপনার ফিডব্যাক একটু দেবেন প্লিজ। হ্যাঁ, ভালো লাগলো। আচ্ছা, আর আপনার সমস্যাটা আমি যদি খোঁজ নিতে পারি আমি আপনাকে জানাবো, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানস বাবু একদম ফ্রিলি বলবেন, ভালো মন্দ কোনো অসুবিধে নেই, এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। হ্যাঁ স্যার ভালোই হচ্ছে। মানস বাবুর পরে প্রদীপ কোন একজন বাঘ, পি বাঘ, স্যার আপনার ফিডব্যাক যেটুকু দেখেছেন, আপনি অনেক পরে জয়েন করেছেন বা একদম 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 হ্যাঁ, আপনার সঙ্গে কন্ট্রাক্টই পরে হয়েছে, আমার কন্ট্রাক্টটা পরে হলো, ঠিক আছে। আর যেটুকু দেখেছেন মানে বুঝতে পেরেছেন, বাড়িতে বসে অফলাইনের মতো ক্লাসটা করা যায়। সঞ্চিতা ম্যাডাম, হ্যাঁ, মানে আমি বলছি ক্লাস এইভাবে ক্লাসটা আপনি বাড়ি থেকে বসে করলে আপনার বুঝতে বা এতে কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছেন তো? প্রতিমা ম্যাডামও পরের দিকে জয়েন করেছেন, আমি পরে ফোনে কথা বলে নিচ্ছি, তবু আমি জাস্ট ফিডব্যাকটা একটু জেনে নিতে চাইছি আপনার কাছ থেকে। বলছি স্যার একটা কথা ছিল। বলুন। বলছি আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আপনার ওটা বানিয়ে দেবো, বুঝলেন? ভালোবেসে যেটা দেবেন বলেছেন সেটা তাড়াহুড়ো করলে হয় না, ভালোভাবেই বানান, ওটা নিয়ে কোনো অসুবিধে নেই। আর ইংরেজি স্যারের কথা বলি, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা ইংরেজি স্যারের কাছে যেতাম, যখন ক্লাসে ইংরেজি স্যার নিত, বিরাট গুরুগম্ভীরের একটা ব্যাপার ছিল। কিন্তু স্যার আমাদের মতন পড়া ছিল না, আমরা যখন ক্লাসে ফিলিং হয় না, মানে খুব সত্যি কথা বলতে ভয়টা নেই, এই হচ্ছে ব্যাপার। মানে আজকে ওপেনলি বলি, হয়তো লোকনাথ বাবু আমাকে পার্সোনালি দেখে গেছেন, আমাকে দেখলে আজকে একটু বা দাড়িটা সাদা সাদা হয়ে গেছে, যদি দাড়িটা কেটে দেওয়া যায় মানে পুরো ক্লিন সেভ থাকা যায়, মোটামুটি আমাদের ইনস্টিটিউটে যতজন টিচার দেখবেন সবার থেকে কম বয়সী আমাকেই মনে হবে, ঠিক আছে। কিন্তু সব থেকে বয়স্ক আমি সকল এখনো অবধি, কিন্তু সব থেকে বাপ্পা স্যারের থেকেও বেশি চনমনে বা কি বলবো, বাপ্পা দেখুন, বাপ্পা স্যার কিন্তু আজকে একটু অসুস্থ ছিলেন, কিন্তু মজার বিষয় দেখলাম প্রথম 15 মিনিট একটু ডাউন যাচ্ছিল গলার ভয়েস বা সেটা, আপনাদের রেসপন্স বাপ্পা স্যারকে এমন করলো, আমি যেটা দেখলাম মানে ওই দিনে হয় না, স্টুডেন্ট বা যারা উল্টো দিকে ক্লাস করছে তাদের রেসপন্সটা টিচারকে উদ্বুদ্ধ করে বেটার কিছু করার, মানে বাপ্পা স্যারের পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, আমি এটা দেখলাম আর কি। তো যাই হোক, তাহলে কালকে 6টায় ক্লাস রাখছি। আর যারা আজকে নতুন আমাদের সঙ্গে ডেমো দেখলেন, বা ডেমো বলবো না, রিয়েল ক্লাসই করলেন, সেক্ষেত্রে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান আমার সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যাডমিশন যদি নাও নেন কোনো অসুবিধে নেই, আগামী কালকের ক্লাসেও আপনারা আমন্ত্রিত, আপনারা ক্লাসটা করতে পারেন সন্ধ্যে 6টায়। এবং সেখানে বলে নেই আমি এই যে লিঙ্কটা আপনাদেরকে বলি, যারা আজকে ক্লাস করলেন এই সেম লিঙ্ক রাখবো, যাতে আমাকে এতজনকে তো আলাদাভাবে আমি লিঙ্ক পাঠাতে পারবো না, তাই আপনারা এই লিঙ্কেই জয়েন করতে পারবেন, এই লিঙ্কে আমরা ক্লাসটা কালকে স্টার্ট করব। আর কালকে অরিজিনালি আমার পার্টটা কিছুটা ম্যাথমেটিক্যাল, কিছুটা হচ্ছে মেন্টাল এবিলিটি বা রিজনিং, তবে যেগুলো করব আশা করি মজা লাগবে, কাজে লাগবে, ভালো লাগবে। তো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল।